আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। সো আমরা আমাদের ইকোনমিক্স এমসিকিউ মিশন 30 এই মিশনে আমরা অলরেডি দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। আমাদের একটা লেকচার হয়ে গিয়েছে। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রে চ্যাপ্টার 3 অর্থাৎ বাংলাদেশের শিল্প। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছ, এই ক্লাসটা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে তাদেরকে মেনশন করে দাও কমেন্ট বক্সে, এবং তোমার নিজের ওয়ালে একটু শেয়ার করে দাও। এন্ড আমরা খুব অল্প সময় পরে আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। সো সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? সো সবাই একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আমাকে কি শুনতে পাচ্ছ ঠিক মতো তোমরা? একটু জানাও আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওকে। শূন্য ভুবন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আচ্ছা, আমাদের সাথে ফারদিন আছে। ফারদিন কেমন আছেন বলছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সানজুর রহমান আছে, হ্যালো ভাইয়া। হ্যালো। ঋতু আমাদের সাথে রয়েছে। র্যাপিড ব্যাচ শেষ করাচ্ছেন আপনারা, এখন এমসিকিউ করাচ্ছেন, ভালো লাগতেছে অনেক। আপনি অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ঋতু, অনেক অনেক ধন্যবাদ। শিহাব আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফারদিন আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, ওকে। তারপর হচ্ছে আচ্ছা, মারিয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আরিফা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। একটু সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। ফারদিন আছে, লেট হলো কেন স্যার? আজকে একটু লেট হয়ে গিয়েছে ভাইয়া, কেমন? ক্লাস শুরু করতে একটু লেট হয়ে গেছে, এর আগে একটা ক্লাস ছিল, সেট আপ করতে লেট হয়ে যায় একটু। নুসরাত জাহান আছে, ইসরাত জাহান, সরি, ইসরাত জাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইব্রাহিম আছে, সালাম দিয়েছে। মালিহা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে জামিল, সালাম দিয়েছে। আপন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। রিদওয়ান আমাদের সাথে আছে, কেমন আছে? ভালো আছি। নিহা আছে, সালাম দিয়েছে। সুমাই আফরিন আছে, সালাম দিয়েছে। ইতু আছে, মেনশন করেছে, ওকে। আনিতা আছে আমাদের সাথে, কেমন আছে? ভালো আছি। সাদিয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইব্রাহিম রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে প্রভা আছে, প্রভা আমাদেরকে প্রভা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে স্নিগ্ধা আছে, সালাম দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আফরোজ মুনা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে জাবেদ, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। অর্থি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। মিম আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। নুসরাত জাহান আছে, সালাম। আমি টেকনাফ থেকে, ওকে। সানজু আমাদের সাথে রয়েছে, এতক্ষণ তো ওয়েট করতেছিলাম ভাইয়া। আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছে প্রভা, কেমন স্যার? কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাদিয়া আছে, সাদিয়া সানিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সজল আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। সাদিয়া আমাদের সাথে আছে। আমাদের সাথে লামিয়া আছে, লামিয়া সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আফনান বিবি, আমাদের সাথে আরো আছে তুষ্মি আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে তাসনিম হক আছে। আপনি না বললেন 10টা ক্লাস, কে বলেছে? কি বলো? এখন হচ্ছে পেজে ক্লাস নিচ্ছি, এমসিকিউ ক্লাস, কেমন? 10টায় হচ্ছে তোমাদের জিরো টু হিরো ব্যাচের ক্লাস। নিহা আছে, ভাইয়া এমসিকিউ তে ভালো করতে হলে কি সব অধ্যায় পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। বৃষ্টি আমাদের সাথে রয়ে আছে, বৃষ্টি রয়। SS26 শুরু করবেন কবে? SS26 গোল্ডেন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে তোমাদের আগামী 15 তারিখ থেকে, অর্থাৎ আমাদের 15 এপ্রিল শুরু হতে যাচ্ছে গোল্ডেন ব্যাচ SS26-এর। সো আর মাত্র 3 দিন বাকি আছে। তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, ডিসকাউন্ট চলতেছে কিন্তু 1999 টাকায় আমাদের কোর্সটি, কিন্তু এখন ডিসকাউন্টে 1799 টাকা। সো এটা কিন্তু তোমাদের এমন হইতে পারে কালকে পরশুর মধ্যে ডিসকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। সো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো দ্রুত ভর্তি হয়ে যাও যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, 26-এর শিক্ষার্থী আছো, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আর কি আছে? নীলফামারী থেকে আমাদের রয়েছে বিপ্লব রয়েছে। আচ্ছা, সবাই একটু করে, আমি সবার নাম পড়ে দিব, সমস্যা নাই।
ফুয়াদ আছে আমাদের সাথে, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। বিপ্লব বলছে ভাইয়া নীলফামারী থেকে, ওকে। শূন্য ভুবন বলছে আমিও আছি, ওকে, তোমার নাম শুরুতে পড়েছি। ইব্রাহিম বলেছে ভাইয়া আমি আজকে নিও, ওকে। যারা যুক্ত আছে আমার সাথে, আমাকে ঠিক মতো শুনতে যদি দেখতে পাও তাহলে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং নিজের ওয়ালে শেয়ার করে দাও। নিজের ওয়ালে শেয়ার করে দিয়ে জাস্ট কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো, এন্ড আমরা উইদিন 1 মিনিট আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও এবং শেয়ার করে সবাই কমেন্ট বক্সে কি লিখবা? শেয়ার ডান লিখবা। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে খুব মজা করে পড়বো তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো। সো সবাই একটু করে, সবাই একটু করে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। এবং হচ্ছে আয়েশা সিদ্দিকা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে তারমিন সুলতানা সামিয়া আছে আমাদের সাথে, সরি সাইমা আছে, চট্টগ্রাম থেকে সে দেখতে পাচ্ছে, ওকে। তাসনিম বলছে আসসালামু আলাইকুম, এটা এসএসসি 26-এর, এই গোল্ডেন ব্যাচটা এসএসসি 26-এ যারা শিক্ষার্থী আছে তোমাদের জন্য, যেটা ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 15 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত এই ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত করে ভর্তি হয়ে যাও, কারণ এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে। সো ডিসকাউন্ট যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। 1799 টাকা দিয়ে তোমরা অল সাবজেক্টে, ব্যবসা শিক্ষা মানবিকের সব বিষয় ভর্তি, মানে সব বিষয়ের জন্য এই কোর্সে ভর্তি হতে পারবা। এবং তোমাদের কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে, সেগুলো হচ্ছে আমাদের পড়ালেখা পেজে, এই পেজে একটা মেসেজ করে তুমি জানিয়ে দাও যে গোল্ডেন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে তোমাকে জানিয়ে দেওয়া হবে এন্ড তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? যেহেতু 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আমি তোমাদের সবাইকে বলবো 15 তারিখে আগে ভর্তি হয়ে যাও, কারণ একদম শুরু থেকে আমাদের সাথে শুরু করবা। তাহলে দেখা যাবে তোমার ফার্স্ট ক্লাস সেকেন্ড পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে সব বিষয়ের, এবং এটা এমন না যে আমরা কিন্তু 50 দিন 70 দিন 80 দিন এরকম কিন্তু কোর্স না। আমাদের কোর্সটা হচ্ছে একদম তোমার 6 থেকে 7 মাস আমরা এই কোর্সে ক্লাস নিব। 6 থেকে 7 মাস মানে হচ্ছে প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তুমি চিন্তা করে দেখো কতটা ক্লাস হবে। এবং হচ্ছে এটা একদম মানে একদিন আমরা 5টা ক্লাস দিয়ে দিবে এরকম কিন্তু না। দেখা যায় যে একদিন যদি 5টা ক্লাস তোমাদেরকে আমরা দিয়ে দিই, 5 ঘন্টা যদি তোমার ক্লাস করতে তোমার সময় চলে যায় এবং 5 ঘন্টা তোমার ক্লাসে মনোযোগও কিন্তু থাকবে না। তো এইভাবে কিন্তু না, আমাদের প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে এবং ওই 2 ঘন্টা ক্লাসে আমরা যা পড়াবো তুমি বাসায় সেটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করে শেষ করবা। তোমাদের 26-এ যারা শিক্ষার্থী আছে তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, 26-এর A+ পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তোমাদেরকে আগে বলেছি যারা এসএসসি তে A+ পেয়েছো 100 জন, তার মধ্যে এসএসসি তে A+ পাবে 20 জন। তার মানে তুমি যদি বলো যে 5 জন যদি A+ পাও তোমার এসএসসি তে, মানে এসএসসি তে যদি 5 জন A+ পাই, সেক্ষেত্রে এসএসসি তে A+ পাবে কয়জন? সেই এসএসসি তে A+ পাবে 1 জন। তার মানে 5 জনে 1 জন কিন্তু A+ পাবে। সো মাথায় রাখবা এসএসসি 26 তোমাদের মানে 25-এ যেহেতু শর্ট সিলেবাস, তাদের জন্য একটু সহজ তুলনামূলক, যেহেতু তাদের 60% বা 50% মতো তাদের সিলেবাস আছে, বাকি 40% কিন্তু পড়তে হচ্ছে না। বাট তোমাদের সবই পড়তে হবে 26-এ যারা আছে। তো যার কারণে আমাদের এই গোল্ডেন ব্যাচটা সাজানো হয়েছে, যেখানে আমরা টোটাল 6 থেকে 7 মাস, আমরা 7 থেকে 8 মাস, 7 মাস মিনিমাম তো ক্লাস হবেই, 8 মাস বা তার বেশি হইতে পারে, তবে 7 মাস তো মিনিমাম ক্লাস হবে। সো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এটা কেন 47% চার্জ আমি কেন দেখ। তাহলে কি বলছিলাম আমরা, যে এখানে যেহেতু এখন আমরা একদম শুরু থেকে শুরু করবো এই কোর্সের ক্লাসটা গোল্ডেন ব্যাচে, তো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, কালকে পরশুর মধ্যে ভর্তি হয়ে যাও এবং ডিসকাউন্টটা এখনো আছে, ডিসকাউন্টটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। সো দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আমরা এখনই আমাদের ক্লাসে চলে যাব। আমরা একটু আজকে যা পড়বো, আজকে আমরা সবাইকে শেয়ার করছি। ভাইয়া ক্লাস শুরু করেন প্লিজ। শুরু করতেছি ভাইয়া, একটু ওয়েট করো, ক্লাস শুরু করতেছি। তোমরা শেয়ার করছো সবাইকে শেয়ার করেছো? একটু জানাও তো আমাকে। এখন আমি দেখতে পাচ্ছি শেয়ার করেছে মাত্র 11 জন। তাহলে আমাদের সাথে ক্লাসে যুক্ত আছো তোমরা প্রায় 100 জনের কাছাকাছি। সো ক্লাস শেয়ার করেছে মাত্র 11 জন, তার মানে 11 জন আমাকে ভালোবাসো। এই ক্লাসটা তোমরা শুধুমাত্র 11 জনেই আমাদেরকে কন্ট্রিবিউট করতেছো যে না, আমাদের ভাইয়াকে একটু হলে হেল্প করা দরকার। সো এই 11 জন শুধু 11টা শেয়ার হয়েছে, এমন হতে পারে অনেকে 2-1টা করছে। তো আমি দেখতে পাচ্ছি সবাই ক্লাস করতে চাও, কিন্তু একটু শেয়ার করতে বলে শেয়ার করতে পারো না, এটা কোনো কথা হইলো? একটা শেয়ার করে দাও, ক্লাস শেষ হলে তুমি ডিলিট করে দিও তোমার ওয়ালটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়াল এবং হচ্ছে খুবই দামি ওয়াল। তো আমাদের মতো নগণ্য মানুষ তোমাদের ওয়ালের জায়গা হবে না, জানি সেটা, তবে একটু শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে তখন তুমি আবার ডিলিট করে দিও, ঠিক আছে? আপাতত ক্লাস চলাকালীন তুমি একটু শেয়ার করে দাও। আমরা 200 চাই আজকে। গত ক্লাসে আমরা যত ক্লাস করছি, আজকে আমরা 200 চাই, 200।
200 জন চাই আমরা, দ্রুত করো সবাই, 200 জন চাই আমরা। ফারদিন আছে, ভাইয়া ক্লাস শুরু করেন। হ্যাঁ শুরু করবো ভাইয়া, তুমি আগে ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসে সবাই নিজেদের ওয়ালে, গ্রুপে এবং সব জায়গায় শেয়ার করে দাও, তখন আমাদের ভালো লাগবে। হ্যাঁ সবাই একটু করো, একটু আমাদের জন্য। আমি এই যে তোমাদের জন্য দাঁড়া 1 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লে চিল্লে কথা বলবো, জাস্ট তোমাদের একটা শেয়ার করতে বলতেছি, আর কিছুই না। শেয়ার করে দেন আমাকে, শেয়ার ডান লিখো, শেয়ার করে শেয়ার ডান লিখো সবাই। কেমনই রয়েছে ডান বলছে, ধন্যবাদ কেয়া। তারপর হচ্ছে লামিয়া আছে আমাদের সাথে, আমি করেছি, ওকে থ্যাংক ইউ। শিমু আছে, এখন আমিও করে দিলাম। হ্যাঁ সবাই করে দাও, সবাই শেয়ার করে দাও, জাস্ট একটু শেয়ার করে দাও, আর কিছু না, তোমাদের কাছে আর কোনো রিকোয়েস্ট থাকবে না। আচ্ছা শাহরিয়ার বলছে 2টা শেয়ার করছে কিন্তু কেউ আসে না। 2টা শেয়ার বলতে তুমি হচ্ছে নিজের ওয়ালে শেয়ার করে দাও, দেখবে যে অনেকে যুক্ত হবে। তুমি তোমার ওয়ালে শেয়ার করে দাও, আর কিছুই না। তোমার ওয়ালে শেয়ার করে দাও, দেন শেয়ার করে শেয়ার ডান লিখো সবাই। শেয়ার করে শেয়ার ডান লিখো সবাই। আচ্ছা আমরা আর 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই শেয়ার করে দাও। 30 সেকেন্ড পরে আমাদের মূল ক্লাসে চলে যাবো আমরা। 30 সেকেন্ড সময় সবাই একটু শেয়ার করে দাও। শাহিন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দেব রয়েছে ডান বলছে, প্রমি বলছে ডান। হ্যাঁ সবাই করে ডান লিখা, এমনি ডান লিখিও না আবার। লামিয়া বলছে ডান। তারপর হচ্ছে আহমেদ বলছে আচ্ছা ক্লাসে জয়েন করতে বলছে, ওকে। আফরিন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। আমাদের সাথে রাফিয়া বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। আহমেদ বলছে ভাইয়া ক্লাস কোথায় হবে কোর্সের? আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে এই গোল্ডেন ব্যাচের। যারা 26-এর আছো গোল্ডেন ব্যাচে এখনই ভর্তি হয়ে যাও, আজকে ভর্তি হয়ে যাও। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? চলে যাচ্ছে আমাদের ক্লাসে, আমরা মূল ক্লাসে। প্রথম চ্যান্সিকিউটা আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে শিল্পনীতি 2010 অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? আনসার করতে হবে এখানে দ্রুত করে। আনসার করার নিয়ম আমি বলে দিচ্ছি। আনসার করার নিয়ম হচ্ছে এখানে প্রশ্ন নাম্বারটা লিখবে একবার। হ্যাঁ নাম্বারটা লিখে তোমার অপশন কি সেটা বলবা। যেমন 1-এর উত্তর মনে করো যে ক, তাহলে এভাবে লিখবা। বা 1-এর উত্তর হচ্ছে খ, তাহলে এভাবে লিখবা। হ্যাঁ অথবা 1-এর উত্তর হচ্ছে গ, এভাবে লিখবা। ওকে তাহলে সবাই একটু দ্রুত করে আনসার করে ফেলো। 1 নাম্বার বলছে শিল্পনীতি 2010 অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? হ্যাঁ শিমু বলছে ডান, ওকে থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছো অনেক 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 ধন্যবাদ। তোমরাই আসলে আমাদেরকে ভালোবাসো, না হলে কিন্তু আমরা এতদূর পর্যন্ত আসতে পারতাম না। সো তোমাদের এই একটুকু ভালোবাসা আমাদের আসলে প্রাপ্য, বা আমাদের এটাতে আমরা অনুপ্রেরণা পাই, ঠিক আছে? সো সবাই বলো 1 নাম্বার উত্তর করো। 2010 সালের শিল্পনীতি অনুসারে কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? 2010 সালের শিল্পনীতি অনুযায়ী শ্রমিকের সংখ্যা, কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন আনসার করতে হবে। আমাদেরকে ঋতু বলছে 1-এর উত্তর 1 হবে। আচ্ছা নাবিল বলছে 1-এর 1 হবে। হ্যাঁ আনসার 1-এর 1 দেখতে পাচ্ছি আমরা। কেমনই বলছে 1-এর উত্তর 1 হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 2010 সালের শিল্পের ক্ষেত্রে আমাদের যে শ্রমিকের সংখ্যা, সেই সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 10 জন 2010 সালের শিল্পনীতি অনুযায়ী। কিন্তু আমি যদি বলি আধুনিক, এখন বর্তমানে 2000, কিন্তু 2010-এর পরে কিন্তু 2016-তে একটা শিল্পনীতি হয়েছে। হ্যাঁ তারপর 2022-এ কিন্তু আরেকটা শিল্পনীতি হয়েছে। এই দুইটার ক্ষেত্রেই সেম, 2016 এবং 2022-এর ক্ষেত্রে কুটির শিল্পের যে শ্রমিকের সংখ্যা, সেই শ্রমিকের সংখ্যা কিন্তু সেম। সেই সংখ্যাটা আমাকে বলতে হবে কমেন্ট বক্সে। 2016 সালের শিল্পনীতি এবং 2022 সালের শিল্পনীতি অনুযায়ী হ্যাঁ কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? 2016 সালের শিল্পনীতি অনুযায়ী, 2022 সালের শিল্পনীতি অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে দ্রুত। 2016 সালের শিল্পনীতি, 2022 সালের শিল্পনীতি অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন সেটা বলতে হবে। আশা করে দেখি 2016 সাল বা 22 সালের শিল্পনীতি অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? দেখি কারা পারো। 2016 এবং 2022 সাল অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন? সামাইরা জাল বলছে ভাই আমি ইকোনমিক্স এর কোর্সে ভর্তি হতে চাই, শুধু ইকোনমিক্স। হ্যাঁ কোর্সে ভর্তি হতে পারবে, তুমি পড়ালেখা পেজে মেসেজ দাও। এই পেজে একটা মেসেজ দাও, মেসেজ দিয়ে তুমি এসএসসি 26 না 25 সেটা বলো, এবং ইকোনমিক্স কোর্সে ভর্তি হবো বলো, তাহলে তোমাকে ডিটেইলস বলে দিবে কেমনে ভর্তি হবে। হ্যাঁ আনসার হচ্ছে যারা যারা বলছে 15 জন তাদের আনসার ঠিক আছে। আনসার হচ্ছে 15 জন, অর্থাৎ 2016 এবং 22 অনুযায়ী কুটির শিল্পের শ্রমিকের সংখ্যা হচ্ছে 15 জন।
আর 2010 সালে যেটা ছিল কতজন? 10 জন ছিল। তাহলে এখন বর্তমানে আসলে এই দুটোই আসবে। 2016 সাল এবং 2022 সালে, এটা কিন্তু পরীক্ষা আসলে 2022 সালে পরীক্ষা, সেজন্য হচ্ছে 22 সালটা আসে নাই, এরপরে তো শিল্পনীতি হয়েছে সেজন্য। তো 16 সাল এবং 22 সালেরটা এখন পরীক্ষা আসবে তোমাদের, এখন যদি পরীক্ষা হয় সেই পরীক্ষায়। আর সেটা হচ্ছে 15 জন হচ্ছে আমাদের কুটির শিল্পে শ্রমিকের সংখ্যা হবে 15 জন। 2016 সাল এবং 22 অনুযায়ী শ্রমিকের সংখ্যা হবে 15 জন। চলেছি আমরা এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে পারিবারিক পরিবেশে, হ্যাঁ, এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় তাকে কি বলা হয়? একদম সহজ, একদম সহজ প্রশ্ন, যেটা এসেছে সিলেট বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2016 তে এসেছে। আনসার করো সবাই, আনসার করতে হবে। 2000 পারিবারিক এবং পরিবারের সদস্যদের, পরিবারের পারিবারিক পরিবেশ এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় তাকে আমরা কি বলে থাকি? কোন ধরনের শিল্প বলে থাকি? উত্তর করতে হবে 2 দিয়ে, কমা দিয়ে, তারপরে আরেকটা কমেন্ট অনেক পরে আসতে, সেটা হবে কেন অনেক পরে আসতে, তাড়াতাড়ি। তাহলে পারিবারিক পরিবেশ এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় তাকে আমরা বলে থাকি, তাহলে আনসার হবে এটা কি হবে বলো? কুটির শিল্প। ঠিক আছে, একটু আগে যেটা বলছি সেটা। চলে আসে আমরা 3 নাম্বার। 3 নাম্বার বলছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের কত শতাংশ মহিলা শ্রমিক, মানে নারী শ্রমিক কত পার্সেন্ট? যে আমরা যে কুটির বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেখানে আছে, এই তৈরি পোশাক শিল্পে কিন্তু বেশিরভাগই শ্রমিক হচ্ছে নারী শ্রমিক। কারণ তৈরি পোশাকটা আসলে আমাদের দেশে, যেটা আমরা জানি যে আমাদের দেশে প্রায় অর্ধেক হচ্ছে তোমার নারী, তো তাদের একটা কর্মসংস্থান হওয়ার খুব ভালো জায়গা হচ্ছে তৈরি পোশাক শিল্প। আর তৈরি পোশাক শিল্পে দেখা যায় যে মানে যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু হাতের কাজ, হ্যাঁ, তো এগুলোর জন্য নারীরা একদম পারফেক্ট। তো আমরা বলতে পারি নারীদের কারণে এই শিল্পটা বাংলাদেশে আমরা এগিয়ে যাচ্ছে। তো আমাকে বলতে হবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের কত শতাংশ মহিলা শ্রমিক, কত শতাংশ মহিলা শ্রমিক সেটা বলতে হবে। বাংলাদেশে নিয়োজিত শ্রমিকদের কত শতাংশ মহিলা শ্রমিক? আনসার করো সবাই। দুই এর আনসার আমরা দেখতে পাচ্ছি, অনেকে বলছে 3 নাম্বার আনসার, অনেকে বলছে 95%, 95% দেখতে পাচ্ছি আমরা। অনেকে দেখতে পাচ্ছি 1 বলতেছে, মানে 80%। হ্যাঁ, অনেকে বলতেছে 3। আনসার হচ্ছে যারা যারা 1 বলছে তাদের আনসার রাইট আছে, অর্থাৎ 80% হচ্ছে নারী শ্রমিক এবং বাকি 20% হচ্ছে পুরুষ শ্রমিক। অন্যদিকে যারা 85% বলছো বা 95 বলছো তাদের আনসার ভুল হয়েছে। তো তোমরা গোল খেয়েছো, হ্যাঁ, 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলো তওবা তওবা। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে রপ্তানিমুখী শিল্পনীতি গ্রহণের উদ্দেশ্য হলো, মানে রপ্তানিমুখী শিল্পনীতি গ্রহণের উদ্দেশ্য কি? রপ্তানিমুখী শিল্পনীতি মানে কি? যে শিল্পটা আমরা রপ্তানি করার উদ্দেশ্যে, যে শিল্পটা স্থাপন করা হয় সেটাকে আমরা রপ্তানিমুখী শিল্প করে বলে থাকি। যেমন বাইরের দেশে আমরা পোশাক, তৈরি পোশাক রপ্তানি করতেছি, এটার উদ্দেশ্যে যদি শিল্প স্থাপন করতেছি এটাকে বলা হয় রপ্তানিমুখী শিল্প। এরকম রপ্তানিমুখী শিল্পের উদ্দেশ্য হচ্ছে 1 রপ্তানি আয় বৃদ্ধি বলছে 1 নাম্বার, 2 কর্মসংস্থান বা আয় বৃদ্ধি, তারপর হচ্ছে পরনির্ভরশীলতা, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি, পরনির্ভরশীলতা হ্রাস। তাহলে আনসার করতে হবে এখানে কোনটা কোনটা? রপ্তানি আয় বৃদ্ধি। হ্যাঁ, আমরা যদি রপ্তানিমুখী শিল্প করি তাহলে রপ্তানি আয় বৃদ্ধি পাই, 1 নাম্বার গেল। 2 নাম্বার বলছে কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি, এটাও রাইট, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি পাই রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে পরনির্ভরশীলতা, এটাও রাইট, কারণ আমরা যখনই নিজে ইনকাম করতে পারবো তখন আমাদের অন্যজনের উপর কি করতে হবে? নির্ভর করতে হবে না। তাহলে আনসার হচ্ছে 1 2 3, যারা বলেছে তাদের আনসার ঠিক আছে। তাহলে 4 আনসার হবে কত বলো? 1 2 3। ঠিক আছে, তাহলে ইকোনমিক্স এমসিকিউ ফ্রি মিশনে আমরা কিন্তু টোটাল 12টা ক্লাস নিব। এই 12টা ক্লাসে আমরা, হ্যাঁ, এই 12টা ক্লাসে আমরা কিন্তু তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপার দুইটাই কমপ্লিট করবো। আমরা অলরেডি সেকেন্ড পেপার পড়তেছি, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকে লেকচার 2। যে ক্লাসটা হয়ে গেছে সেটা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে, আমাদের পেজও আছে। এবং এভাবে করে আমরা প্রতি শনি সোম বুধ এখন ক্লাস নিচ্ছি। হয়তো তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হবে, আমাদের অন্যান্য ক্লাসগুলোর জন্য আমাদের হয়তো রবি মঙ্গল বৃহস্পতি শিফট করতে হবে। আমি আবার পোস্ট করে জানাই দিব, রবি মঙ্গল বৃহস্পতি হয়ে যাবে আর কি তখন শিডিউলটা। সো তোমাদেরকে জানাই দিব, হ্যাঁ, যখন এই শিডিউল চেঞ্জ হবে তোমাদেরকে জানাই দিব। তবে পেজ একটু অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে। তাহলে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে, হ্যাঁ, শরীফা বেগম শীত মৌসুমে পরিবারের সদস্যদের নিয়ে স্বল্প পুঁজিতে চাদর ও
টুপি তৈরি করে, উৎপাদিত দ্রব্য সুন্দর হওয়ায় বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে, ফলে তার আয় উপার্জন ভালো হয়। এখানে বলছে উদ্দীপকে উৎপাদিত দ্রব্য কোন ধরনের শিল্পের, এই কোন ধরনের শিল্পের মধ্যে এই চাদর এবং কি বলো টুপি তৈরি, এটা কোন ধরনের শিল্পের মধ্যে পড়বে? কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, কোনটা হবে? আনসার করে ফেলো 5 নাম্বার সবাই, 5টা আনসার করতে হবে, আনসার করে ফেলতে হবে সবাইকে। 5 নাম্বার আনসার করো সবাই, 5 নাম্বার আনসার করো সবাই, দ্রুত করবা। কোর্সের সবগুলো ক্লাস লাইভ, আমাদের সবগুলো কোর্সের ক্লাস হয় লাইভ ক্লাস। এখন যেভাবে ক্লাস করছে এভাবে লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা কোর্সে লাইভ ক্লাস হবে। সবাই একটু শেয়ার করে দিও, যারা পরিচিত হচ্ছে আমাদের ক্লাসে একটু সবাই ক্লাসটা শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে? সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও এবং মেনশন করে দিও বন্ধুদেরকে। আচ্ছা হচ্ছে এটা পাশের অনেকে বলছে এটা হচ্ছে কুটির শিল্প। হ্যাঁ হ্যাঁ, কুটির শিল্প বলছে অনেকে। আচ্ছা হচ্ছে স্বল্প পুঁজিতে চাদর ও টুপি তৈরি, এখানে যেহেতু স্বল্প পুঁজিতে চাদর এবং টুপি তৈরি বলছে, তাহলে এটা কোন ধরনের শিল্পের মধ্যে পড়বে? তাহলে আনসার হচ্ছে অনেকে বলছে কুটির শিল্প, কুটির শিল্প, কুটির শিল্প। তাহলে আনসার হচ্ছে এটার আনসার হবে কি? কুটির শিল্প, ঠিক আছে? রাইট আনসার, বুঝতে পারছো? কারণ এখানে বলছে স্বল্প পুঁজিতে চাদর এবং কি করছে, সেই স্বল্প পুঁজিতে ছোট আকারে টুপি তৈরি করতেছে, তাহলে আনসার হবে এখানে কি? কুটির শিল্প হবে, ঠিক আছে? আনসার হবে কি? কুটির শিল্প। চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন বলছে শরীফা বেগম শীত মৌসুমে পরিবারের সদস্যদের নিয়ে স্বল্প পুঁজিতে চাদর ও সেম কোয়েশ্চেন এখানে বলছে উদ্দীপক উল্লেখিত শিল্পটি অর্থনীতিতে অবদান রাখছে, অর্থনীতিতে কি অবদান রাখছে? এই যে কুটির শিল্প, এটাতে কি অবদান রাখছে? কর্মসংস্থান সৃষ্টি করতেছে, হ্যাঁ রাইট। জনসংখ্যা বৃদ্ধি করতেছে, জনসংখ্যা কেন বৃদ্ধি করবে? কুটির শিল্প করলে কি জনসংখ্যা বাড়বে? না, তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে এটা হবে না, তাহলে আনসার হচ্ছে কি? এটা হবে 1 নম্বর। 2 নম্বর জনসংখ্যা বৃদ্ধি করে, এটা হবে না। বৈদেশিক মুদ্রা সাশ্রয়, হ্যাঁ এটা ঠিক আছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে, আমরা বাইরের দেশে পণ্য রপ্তানি করে আমাদের ডলারে অনেক বেশি ইনকাম করতে পারবো, বা বাইরের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আনসার। তো আনসার হবে 1 ও 3, ঠিক আছে? করতে পারছে সবাই? 6 আনসার তাহলে কত হবে? 1 ও 3 হবে। চলে আসি এরপরে আমরা, এরপরে হচ্ছে আচ্ছা তোমাদের একটু বলে দিচ্ছি আমাদের যে পড়ালেখার চলমান কোর্সগুলো আছে এগুলো সম্পর্কে একটু বলে দিই। এইচএসসি 25, যারা এইচএসসি 25 শিক্ষার্থী আছো, মানে এখানে ক্লাসে আছো, তোমাদের জন্য রয়েছে 2টা ব্যাচ আমাদের। একটা হচ্ছে র‍্যাপিড ব্যাচ সব বিষয়ে, যেটা হচ্ছে ব্যবসা শিক্ষা মানবিকের সব বিষয় থাকবে। কোর্স ফি 2199 টাকা, তোমরা এখন ডিসকাউন্টে 2899 টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবে এইচএসসি 25 এর। হ্যাঁ, আর প্লাস ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, যেটা একদম শেষের দিকে কোর্সটা, হ্যাঁ সবগুলো ক্লাস প্রায় রেকর্ডেড করতে হবে তোমাকে এখন ভর্তি হলে। এবং এটার পর আমাদের টি20 ব্যাচ আসতেছে, হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের টি20 ব্যাচ শুরু হবে, যেখানে আমরা 20 দিন ইকোনমিক্স শেষ করবো, টানা 2 ঘন্টা করে ক্লাস হবে। সেই টি20 ব্যাচ, সেই ঐতিহাসিক টি20 ব্যাচ তোমাদের আসতেছে, সেটা হচ্ছে ওই কোর্সে আসার আগে তুমি যদি এই কোর্সে ভর্তি চাও 899 টাকা ডিসকাউন্টে। আর টি20 ব্যাচ তোমরা জানবা কত টাকা, একদম 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 কম কোর্স ফি হবে। তারপর চলে আসি গোল্ডেন ব্যাচ এসএসসি 26 এর, যেটা শুরু হতে যাচ্ছে আমাদের 15 তারিখ থেকে। এই যে একটু আগে তোমাদের বললাম 15 তারিখ থেকে আমাদের গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেটা 1999 টাকা এবং এখন ডিসকাউন্টে 1799 টাকাতে ভর্তি চলছে। 15 তারিখ থেকে, অর্থাৎ আগামী কি 2 দিন পর আমাদের এই কোর্সে শুরু হতে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও। এরপর চলে আসি ইকোনমিক্স 0 টু হিরো ব্যাচ, যেটা হচ্ছে আমাদের এসএসসি 26 এর অনলি ইকোনমিক্স এর ব্যাচ, সেটা হচ্ছে 899 টাকা, ঠিক আছে? এখন ডিসকাউন্টে 899 টাকা, এমনি 999 টাকা করছি। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা বেশি? আধুনিক খাতে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য টি20 ব্যাচ শুরু হবে আগামী মাস থেকে, তবে আমাদের ভর্তি শুরু হয়ে যাবে এই মাস থেকেই, মানে 15 তারিখের পর থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব। 15 তারিখের পর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। বলছে আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা বেশি? আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য কোন খাতের অবদান বেশি বলেছে? টি20 ব্যাচে একদমই কোর্স ফি থাকবে, একদমই কোর্স ফি কম থাকবে এবং ডিসকাউন্টও থাকবে, ঠিক আছে? একদমই কম থাকবে কোর্স ফি। তাহলে কি বলছে আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কোন খাতের ভূমিকা সবচেয়ে বেশি? আনসার করো। 7 আমাদেরকে ঈশা বলছে 7 3 হবে, আমাদেরকে ঋতু বলছে 7 3 হবে, সাদিয়া বলছে আমাদেরকে 7 3 হবে, ওকে। লিমা বলছে আমাদেরকে আচ্ছা নুসরাত বলছে 7 3 হবে, ওমর বলছে 7 2 হবে, ফাহিমা ফামু বলছে আমাদেরকে 7 3 হবে। আনসার হচ্ছে রাইট আনসার যে
আধুনিক কালে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য কোন খাতের অবদান বেশি, সেটা হচ্ছে 3 নাম্বার, শিল্প খাতের অবদান বেশি। ঠিক আছে, শিল্প খাতের অবদান কিন্তু দিন দিন বাড়তেছে, সেবা খাতের অবদান বাড়তেছে কিন্তু শিল্প খাতের অবদান কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 8 নাম্বার কোশ্চেন, বলছে বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? দ্রুত আনসার করো সবাই। বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? দ্রুত আনসার করো সবাই। বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? আনসার হচ্ছে, আনসার করো, দ্রুত আনসার করো। বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? আট নাম্বার আনসার করতে হবে, বাংলাদেশে মোট কতটি চা বাগান আছে? টি20 ব্যাচে কি সিকো করাবেন? হ্যাঁ করাবো, সব থাকবে, টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু থাকবে। 8-এর উত্তর হচ্ছে হ্যাঁ 100, অনেকে বলছে 167, অনেকে 100 হচ্ছে 165 বলতেছে। রাইট আনসার হচ্ছে 167। বাংলাদেশে মোট 167টি চা বাগান আছে। তোমরা কি বলতে পারবা কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? তোমরা কি বলতে পারবা যে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বলতে পারবা? কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বলতে পারবা? কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? হ্যাঁ আনসার হচ্ছে সিলেট। ভাইয়া লেট হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই জুই, আমরা এখনো মাত্র শুরু করছি, তুমি জয়েন করছো ভালো হয়েছে। আচ্ছা তোমরা তো জেনে গেছো, যাই হোক এটা আনসার করো সবাই। রাইট আনসার, যদিও আনসার দেখে বলছো তোমরা, চোখ বন্ধ করে থাকো, দেখলো যারা দেখছো। বলছে 9 নম্বর বলছে শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয় কত সালে? শিল্প প্রতিষ্ঠান, দেখো স্বাধীনতার পরে 1900 কত সাল, 1973 কি 74 সালের দিকে বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলো আছে, মানে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে রাষ্ট্রীয় মালিকানা নিয়ে ফেলা হয়, রাষ্ট্রীয় মালিকানা করা হয় আর কি। তো এটার ফলে দেখা যায় যে তোমার ওই শিল্প প্রতিষ্ঠানগুলোতে বেশ লোকসানের শিকার হয়, প্রচুর পরিমাণ লোকসানের শিকার হয়, যার কারণে আবার 1986 সালে, 1900 কত সালে বলো, 1986 সালে এই প্রতিষ্ঠানগুলোকে, শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো আবার মানে সরকারি মালিকানা থেকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয় 1900 কত সালে, 86 সালে। ঠিক আছে, চলে সেই পরবর্তীতে 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন বলতে সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? আচ্ছা যে পারমাণবিক শক্তি, চা, চিনি এবং পর্যটন। সংরক্ষিত শিল্প কোনটা এখানে? পারমাণবিক শক্তি, চা, চিনি, পর্যটন, কোনটা হবে সংরক্ষিত শিল্প কোনটি? আনসার করো। 10 নম্বর আনসার করতে হবে। 10 নম্বর সবাইকে, তোমরা যারা পরে দিয়ে যুক্ত হচ্ছ একটু ক্লাসে শেয়ার করে দিও, হ্যাঁ একটু ক্লাসে শেয়ার করে দিও। সংরক্ষিত শিল্প কোনটি? আনসার করো সবাই। সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ। সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? আনসার করতে হবে। 10 নম্বরে চলে এসেছি আমরা। সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি? ঋতু বলছে 10-এর 1 হবে পারমাণবিক শক্তি, তারপর হচ্ছে শারমিন বলছে পারমাণবিক শক্তি, বলছে সুলতান বলছে 2 হবে না, যা হবে না। আনসার হচ্ছে হ্যাঁ সংরক্ষিত শিল্প হচ্ছে পারমাণবিক শক্তি। 10-এর আনসার হবে পারমাণবিক শক্তি। সংরক্ষিত শিল্প হচ্ছে পারমাণবিক শক্তি। চলে আসে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে সর্বাধিক চা উৎপাদিত হয় কোন জেলায়? একটু আগে বলছি আমি তোমাদেরকে, সর্বাধিক চা উৎপাদন হয় কোন জেলায়? আনসার হবে সিলেট। এই যে একটু আগে বলে দিলাম, সেটা কমন পড়ছে, হ্যাঁ। তাহলে সর্বাধিক চা উৎপাদিত হয় কোন জেলায়? আনসার হবে কি সিলেট। চলে আসি পরবর্তী কোশ্চেনে। দেখো আমাদের কোর্সগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে, তোমরা ভর্তির জন্য যোগাযোগ করো এই নাম্বারে, অথবা পড়ালেখা পেজে মেসেজ দাও, মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, যার যে ব্যাচ পছন্দ সেই ব্যাচে ভর্তি হতে ডিসকাউন্ট দেয়। ঠিক আছে, আর গোল্ডেন ব্যাচ সম্পর্কে একটু আগে তো বললাম যে আমাদের গোল্ডেন ব্যাচে এখন চলতেছে, আর মাত্র 3 দিন বাকি আছে কোর্স শুরু হওয়ার। গোল্ডেন ব্যাচ শুরু হবে 15 এপ্রিল থেকে। গোল্ডেন ব্যাচ শুরু হবে 15 এপ্রিল থেকে। যারা ভর্তি হন 26-এর আছে দ্রুত ভর্তি হয়ে যাও, আর 25 যারা আছে তারা র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট চলতেছে 2 ব্যাচে। চলে আসি আমরা এরপর বলছে 12 নম্বর
আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে, আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে আসলে কি হবে? আমদানি বিকল্প শিল্প মানে কি? আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে সেই পণ্যটা আমরা দেশে উৎপাদন করে, এটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। আবার বলতেছি, আমরা বাইরের দেশ থেকে কোনো একটা পণ্য আমদানি না করে সেই পণ্যটা দেশে উৎপাদন করে, এটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। এখানে আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে বলা হচ্ছে 1 নম্বর অভ্যন্তরীণ বাজার সংকুচিত হয়, 2 বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়, 3 আমদানি ব্যয় কমে আসে, 4 নম্বর হচ্ছে দেশীয় উৎপাদনে উৎপাদকদের উৎপাদন সক্ষমতা ক্ষুণ্ণ হয়। অভ্যন্তরীণ বাজার সংকুচিত হয়, এটা তো হবেই না, অভ্যন্তরীণ বাজার প্রসারিত হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায় না, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে আমদানি বিকল্প শিল্প করলে। আমদানি ব্যয় কমে আসে, হ্যাঁ আমরা পণ্য আমদানি না করে সেটা নিজেরা উৎপাদন করি, তাহলে আমদানি ব্যয় কমে আসবে। তাহলে আনসার কি হবে? এখানে আনসার হবে 12, আনসার হবে 3। ঠিক আছে, 12 আনসার কত হবে? সবাই বলো 12 আনসার কত হবে? আনসার হবে 3। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে শিল্পনীতি 2016 অনুযায়ী, শিল্পনীতি 2016 অনুযায়ী পর্যটন শিল্প নিম্নের কোন শিল্পের অন্তর্গত? শিল্পনীতি 2016 অনুযায়ী পর্যটন শিল্প নিম্নের কোন শিল্পের অন্তর্গত? 1 উচ্চ অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প, সংরক্ষিত শিল্প। এটা 2016 সাল অনুযায়ী পর্যটন শিল্পকে কোন শিল্পের অন্তর্গত করা হয়েছে? উচ্চ অগ্রাধিকার দেওয়া আছে, নাকি অগ্রাধিকার, নাকি নিয়ন্ত্রিত, নাকি সংরক্ষিত? বলো, পর্যটন শিল্পকে আমরা কোন শিল্প বলবো? 2016 সালের শিল্পনীতি অনুযায়ী পর্যটন শিল্পকে আমরা কোন শিল্প বলবো? 2016 সালের শিল্পনীতি অনুযায়ী পর্যটন শিল্পকে আমরা কোন শিল্প বলবো? 13 নম্বরটা আনসার করো সবাই। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাকে একটু বলি, সিলেটের একটা অংশ, মানে এটা মনে হয় জেলা, সিলেটের একটা জেলা হচ্ছে তোমার মৌলভীবাজার। ঠিক আছে, ওইখানে সবচেয়ে বেশি চা বাগান, তবে এটা সিলেটের অন্তর্গত, বুঝছো তো? যদি পরীক্ষা যদি মৌলভীবাজার থাকে, ওইটা মনে হয় জেলা একটা, হ্যাঁ, আর সিলেট একটা বিভাগ। তো বিভাগ যদি বলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বা বড় পরিসরে চিন্তা করলে সিলেটে বলা হয়। ঠিক আছে, তো সিলেট যদি অপশনে না থাকে তাহলে মৌলভীবাজার আগে আছে কিনা দেখবা, মৌলভীবাজার যদি না থাকে তখন সিলেট আনসার করবা। ঠিক আছে, আগে মৌলভীবাজার আছে কিনা দেখবা। মৌলভীবাজার যদি অপশনে না থাকে তখন সিলেট আনসার, ওইখানে মৌলভীবাজার ছিল না ওই অপশনের মধ্যে, সেজন্য। আনসার হচ্ছে 13 আনসার, যারা যারা বলছো 2, তারা হচ্ছে অগ্রাধিকার, উচ্চ অগ্রাধিকার না, আনসার হবে অগ্রাধিকার। পর্যটন শিল্পকে 2016 সালের শিল্প অনুযায়ী কি করা হয়েছে? অগ্রাধিকার দেওয়া হয়েছে, তো অগ্রাধিকার শিল্প বলা হবে এগুলোকে। রাইট আনসার হচ্ছে অগ্রাধিকার হবে। পরবর্তী বলছে আইটি এর, আইটি মূলত সংক্ষিপ্ত রূপ হচ্ছে, একদম সহজ, ইনফরমেশন টেকনোলজি, তাই না? আনসার হবে একদম সহজ, 1 নাম্বার। প্রণব বলছে ম্যানুফ্যাকচারিং শিল্প কোনটি? নির্মাণ শিল্প, বিদ্যুৎ শিল্প, খনিজ শিল্প, ক্ষুদ্রায়িত এবং মাঝারি শিল্প। ম্যানুফ্যাকচারিং কোনটা বলছে? ম্যানুফ্যাকচারিং মানে যেখানে পণ্য বানানো হয়, হ্যাঁ, এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলি। তাহলে আমাকে বলে এখানে ম্যানুফ্যাকচারিং কোনটি? প্রমা বলছে জি সিলেট বিভাগ এটা, হ্যাঁ বিভাগ এটা। তারপর হচ্ছে রাফাত বলছে 13 এর এ বি কনফিউজড। 13 নম্বর তো বলে ফেলছি, এখন তো 15 তে চলে আসছে। আচ্ছা, উম্মে সেলিম আছে 13 সি বলছে, ওকে। মুন্নি আছে 13 2 বলছে। তারপর হচ্ছে নাবিল আছে, নাবিল বলছে 13 বুঝাই দেন। কি ক্লাস শেষ কেন? আচ্ছা, ওকে 15-4 বলছে অনেকে, হ্যাঁ আনসার হচ্ছে যারা যারা 15-4 বলছে তাদের রাইট। এখানে দেখো ম্যানুফ্যাকচার মানে পণ্য বানায়, তো এখানে নির্মাণ শিল্প তো নির্মাণ করে, বিদ্যুৎ হবে না, খনিজ হবে না, আনসার হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এটা হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে বলতো? ক্ষুদ্র এবং মাঝারিটা কিসের মধ্যে পড়বে? ওকে, তাহলে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের মধ্যে পড়বে। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে, 16 নাম্বার। 16 বলছে চা শিল্পের জন্য প্রয়োজন, কি প্রয়োজন? নিয়মিত বৃষ্টিপাত, দক্ষ শ্রমিক, পরিবর্তক দ্রব্যের উপস্থিতি। আনসার হচ্ছে নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন, দক্ষ শ্রমিকও প্রয়োজন, পরিবর্তিত দ্রব্যের উপস্থিতি থাকলে তো তাহলে আরো কম উৎপাদন করবো, যে পরিবর্তিত দ্রব্য হইলে তো তখন এটার আরো ডিমান্ড কমে যাবে। তাহলে আনসার হবে 1 ও 2। তাহলে আনসার কি দাঁড়াবে এখানে? এটার আনসার কি হবে? 1 ও 2 হবে। ঠিক আছে, আনসার হবে 1 ও 2। তাহলে এটা হচ্ছে চা শিল্পের প্রয়োজন হচ্ছে নিয়মিত বৃষ্টিপাত এবং দক্ষ শ্রমিক, 1 ও 2 হবে। হ্যাঁ, আমাদের কোর্স সম্পর্কে এখানে বলা আছে, তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও দেখে।
তারপর চলে এসে আমরা 17 নম্বর। 17 নম্বর বলছে কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? বলছে কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে? আনসার করো। কুটির শিল্পে আমরা এখানে বলছিলাম সর্বোচ্চ কতজন শ্রমিক থাকবে। 2016 সাল অনুযায়ী এবং 2022 সাল অনুযায়ী তোমাদেরকে একদম প্রথম কোশ্চেনে বলছি 2016 সাল এবং 22 সাল অনুযায়ী কুটির শিল্পে কতজন হতে পারবে? সর্বোচ্চ 15 জন হইতে পারবে। আনসার হচ্ছে 15, সর্বোচ্চ 15 কুটির শিল্পে। চলে আসে আমরা 18 নম্বরে বলছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পের ন্যূনতম মূলধনের পরিমাণ কত? ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্পের ন্যূনতম মূলধনের পরিমাণ কত? এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই কোশ্চেনটা কিন্তু 2021 সালে আসছে, বুঝছো? তো 2021 সাল অনুযায়ী মানে 2016 সালে যে শিল্পনীতি ছিল, 2016 সালে যে শিল্পনীতি ছিল বা এটা মনে হয় 2010 সালের শিল্পনীতি অনুযায়ী বলা হয়েছে। হ্যাঁ, 2010 সালের শিল্পনীতি অনুযায়ী কিন্তু 30 কোটি টাকা প্লাস, 30 কোটি প্লাস হচ্ছে তোমার বেশি হলে তখন সেটাকে আমরা বৃহৎ শিল্প বলবো। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 2016 সালের শিল্পনীতি অনুযায়ী 2010 সালের শিল্পনীতি অনুযায়ী 2010 সাল এবং 2016 সাল আর 2022 সালের শিল্পনীতি অনুযায়ী হচ্ছে 50 কোটি টাকার প্লাস। 50 কোটি যদি প্লাস হয় তখনই সেটাকে আমরা কি বলতে পারি? 50 কোটি প্লাস হলে তখনই সেটাকে আমরা বলতে পারি যে 2016 এবং 22 অনুযায়ী 50 কোটি হলে সেটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ম্যানুফ্যাকচারিং বৃহৎ শিল্প। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে কখন কোশ্চেনটা করতেছে। যেমন এখন যদি প্রশ্ন আসে তোমাদের, অবশ্যই এখন আপডেটটা তোমার মনে রাখবা, সেটা হচ্ছে 50 কোটি টাকা প্লাস হইলে তখনই তোমরা সেটা কি বলবা? বৃহৎ শিল্প বলবা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। বাট এখানে অনুযায়ী যেহেতু এখানে অপশন খেয়াল করো 5 লক্ষ, 50 লক্ষ, 10 কোটি, 30 কোটি, তার মানে এটা অবশ্যই কাকে নির্দেশ করতেছে? 2010 সালের শিল্পনীতি অনুযায়ী। হ্যাঁ, 2010 সালের শিল্পনীতি অনুযায়ী যে ম্যানুফ্যাকচারিং বৃহৎ শিল্প কতজন সেটাকে নির্দেশ করতেছে, বুঝছো? সেজন্য আনসার এখানে হবে 4। আনসার এখানে কত হবে? 4 হবে। বুঝতে পেরেছি। আর এখন বর্তমানে কোশ্চেন তোমাদের আসলে সেক্ষেত্রে অবশ্যই 50 কোটি থাকবে অপশনে, তাহলে তোমরা 50 কোটি আনসার করবা, কারণ আধুনিকটা বর্তমানে যেটা আপডেট সেটা তোমরা ইনফরমেশনটা লিখবা আর কি। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেন। বলছে মাসুদ সাহেব তৈরি পোশাক কারখানায় 1000 জন কাজ করে। 1000 জন কাজ করে তৈরি পোশাক কারখানায়। এই কারখানায় উৎপাদিত পণ্যগুলো বিদেশে রপ্তানি করা হয়। বলছে কারখানাটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? মাথায় রাখবা, তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এমনি সাধারণ বৃহৎ শিল্পের ক্ষেত্রে 2016 এবং 22 সালের শিল্প অনুযায়ী 350 জনের অধিক শ্রমিক থাকতে হয়, 300 জন অধিক শ্রমিক থাকতে হয়। হ্যাঁ, আর যদি সেটা হয় তৈরি পোশাক শিল্প তখন 1000 জন প্লাস হইতে হয় বা 1000 জন হইতে হয়। তাহলে এখানে যেহেতু বলছে 1000 জন কাজ করে তার কারখানাতে, তার মানে এটা কোন শিল্পের মধ্যে পড়বে? তাহলে বলো, এটা হচ্ছে বৃহৎ শিল্পের মধ্যে পড়বে। ঠিক আছে, 1000 জন অধিক শ্রমিক কাজ করে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, তোমার তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে, তাহলে সেটা বৃহৎ শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বৃহৎ শিল্পে অন্তর্গত হবে। তাহলে 19-এর আনসার হবে 4। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে সেম কোশ্চেনটা, উদ্দীপক বলছে পোশাক কারখানাটি স্থাপনের ফলে কি হবে? পোশাক কারখানা স্থাপনের ফলে কর্মসংস্থান বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো কমার কথা না, আরো বাড়ার কথা। বাণিজ্য ভারসাম্যের উন্নতি হচ্ছে। হ্যাঁ, বাণিজ্য ভারসাম্য উন্নতি হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে। বাণিজ্য ভারসাম্য মানে কি? বাণিজ্য ভারসাম্য মানে হচ্ছে আমাদের রপ্তানি থেকে যদি আমদানি বাদ দিই, রপ্তানি থেকে আমদানি যদি বাদ দেওয়া হয়, দেখো রপ্তানি থেকে যদি আমদানি বিয়োগ করা হয় এটাকে বলা হয় বাণিজ্য ভারসাম্য। অর্থাৎ মনে করো রপ্তানি হয়েছে 10 টাকার, আমদানি হয়েছে মনে করো যে 5 টাকার, তাহলে সেক্ষেত্রে ভালো একটা পজিটিভ বাণিজ্য উদ্বৃত্ত পাচ্ছে, আমরা বাণিজ্যিক উদ্বৃত্ত পাচ্ছি, অর্থাৎ রপ্তানি বেশি আমদানি কম। কিন্তু যদি বাংলাদেশের ক্ষেত্রে আমদানি বেশি রপ্তানি কম, সেজন্য বাংলাদেশে একটা বাণিজ্য ঘাটতি দেখা দেয় অলওয়েজ। হ্যাঁ, তো বাণিজ্য ঘাটতি কেন? কারণ বাংলাদেশে আমদানি হচ্ছে বেশি, রপ্তানি হচ্ছে কি কম, সেজন্য। তা আমরা বলতে পারি বাণিজ্য ভারসাম্য কি হবে? উন্নতি হবে। এই যে বাণিজ্যটা ভারসাম্য উন্নতি হবে রপ্তানি আমদানির মধ্যে যদি আমরা পোশাক কারখানা করি, এবং কর্মসংস্থান বাড়বে। তাহলে আনসার হবে 1 ও 3। আনসার কি হবে? 1 ও 3 হবে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 3 নম্বর, নিচের কোনটি কুটির শিল্প? এখানে কোনটা কুটির শিল্প বলছে? প্লাস্টিক শিল্প, পাট শিল্প, সাবান শিল্প, পোশাক, মৃৎশিল্প, তাঁত, সিরামিক শিল্প, কোনটা হবে? নিচের কোনটি, হ্যাঁ, নিচের কোনটি কুটির শিল্প বলছে? প্লাস্টিক শিল্প, সাবান শিল্প, মৃৎ শিল্প এবং তাঁত শিল্প, কোনটাকে আমরা কুটির শিল্প বলবো?
ওকে, 21-এর আনসার হবে তাহলে 21 আনসার হচ্ছে মৃৎ এবং হচ্ছে তাঁত শিল্প, এটাকে আমরা বলবো কি কুটির শিল্প বলবো। হ্যাঁ, আচ্ছা 2022 এবং 16 মধ্যে পার্থক্য আছে, আমার বইতে 16 আছে, 16টাই সেম, 16 এবং 22 হতে সেম, শুধুমাত্র মাইক্রোশিল্পের মধ্যে একটু পার্থক্য আছে, আর কিছু না, আর কিছুই না, সবকিছু সেম। ঠিক আছে, তারপরে চলে আসি, শুধু এখানে আবার শিল্পের প্রকারভেদ আবার বেশি একটু 2022 অনুযায়ী একটু শিল্পের প্রকারভেদ বেশি ভাগে ভাগ করেছে। আচ্ছা, এরপরে চলে আসি, বলছে শিল্প তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম। আমরা যে তৈরি পোশাক রপ্তানি করি সেদিক থেকে আমাদের অবস্থান কততম বলতে হবে। তৈরি পোশাক রপ্তানির দিক থেকে আমাদের অবস্থান কততম, দ্রুত আনসার করে দেখি এটা। তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে আমাদের অবস্থান কততম, তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে আমাদের অবস্থান কততম, তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে আমাদের অবস্থান কততম। যারা যারা বলছে 22-2 তাদের আনসার ঠিক আছে। নাবিল বলছে 2 আমাদেরকে, সোনিয়া বলছে 2, সাদিয়া বলছে 2, শারমিন বলছে আমাদেরকে 2 হবে, সুলতানা আমাদেরকে বলছে ওকে, তারপর হচ্ছে শারমিন বলছে 22-2 হবে, ঋতু বলছে 22-2 হবে, কিয়ামনি বলছে 22-2 হবে। হ্যাঁ, আনসার হচ্ছে 22-2, অর্থাৎ বাংলাদেশে এখন হচ্ছে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে হচ্ছে দ্বিতীয় পজিশন আছে। তোমরা কি বলতে পারবা প্রথম পজিশনে কে আছে? তৈরি পোশাক রপ্তানিতে প্রথম পজিশনে কে আছে? সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে কোন দেশ? তৈরি পোশাক রপ্তানিতে প্রথম কোন দেশ? আমরা দ্বিতীয় পজিশনে আছি, প্রথম পজিশনে কে আছে? প্রথম পজিশনে কে আছে? তৈরি পোশাক রপ্তানিতে প্রথম পজিশনে কে আছে বলো দেখি। তৈরি পোশাক রপ্তানিতে প্রথম পজিশনে কে আছে? প্রমা বলছে চীন আছে, ফারদিন বলছে আমাদেরকে চীন, রাফাত বলছে আমাদেরকে ওকে, তারপর বলছে লতা বলছে আমাদেরকে 2 হবে, জায়েদ আমাদেরকে বলছে চীন হবে, ঋতু বলছে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে শারমিন বলছে আমাদেরকে যুক্তরাষ্ট্র না, আচ্ছা হচ্ছে চীন। প্রথম পজিশন হচ্ছে চীন, দ্বিতীয় পজিশন হচ্ছে আমরা বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে প্রথম পজিশন হচ্ছে চীন। চলে আসি পরবর্তী স্লাইডে, পরবর্তী কোশ্চেন বলছে আমাদেরকে কোন শিল্পের মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি? কোন শিল্পের আত্মকর্মসংস্থান বেশি, মানে যেখানে আমাদের হয়তো অবদান কম কিন্তু আত্মকর্মসংস্থান বেশি, বা যেটাকে সেলফ এমপ্লয়মেন্ট বেশি বা এন্টারপ্রেনার যেখানে বেশি থাকে আর কি, যে শিল্পের মধ্যে কোনটা হবে? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। বলছে কর্মসংস্থান কম হলেও বৃহৎ শিল্পে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়, হ্যাঁ, তারপর মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, দেন কুটির শিল্প। কুটির শিল্পে সবচেয়ে কম কর্মসংস্থান হয়, কিন্তু এটাতে আমাদের বেশ কিছু পরিমাণে মানুষ হচ্ছে এটাতে নিয়োজিত বেশি। কর্মসংস্থান মানে এটাতে অবদান কম হলেও, হ্যাঁ, কুটির শিল্পের অবদান কম হলে আমাদের অর্থনীতির মধ্যে, কিন্তু এটাতে তোমার জনসংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ এখানে এন্টারপ্রেনার সৃষ্টি হয় বেশি। কারণ কুটির শিল্পে দেখা যায় যে কয়েকজন মিলে মিলে কি করে ফেলে, যে একটা ফ্যামিলি কয়েকজন আছে তারা সবাই মিলে কুটির শিল্পে স্থাপন করে থাকে। ঠিক আছে, তাহলে আনসার হবে 23-এর উত্তর 4। আনসার হবে কুটির শিল্পের আমাদের কর্মসংস্থান কি আত্মকর্মসংস্থান বেশি হয়ে থাকে কুটির শিল্পে। তারপরে চলে এসে আমরা বলবো জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর কোন শিল্পের বৈশিষ্ট্য? ঠিক আছে, আনসার করে দেখি। আমি তো বলে দিচ্ছি আনসার। আনসার হচ্ছে বলছে জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর কোন শিল্পের বৈশিষ্ট্য? আনসার হবে হাইটেক শিল্প। হ্যাঁ, উচ্চ প্রযুক্তি নির্ভর হাইটেক শিল্প, হাই টেকনোলজি বা হাইটেক শিল্প। চলে আসি 25 নাম্বারটা, 25 নাম্বারটা বলছে বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য? বাঁশের তৈরি ঝুড়ি বানাচ্ছে, এটা কোন শিল্পের পণ্য বলছে? বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য? বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য? বাঁশের তৈরি দেখে ফেলছে না? বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের গবেষণা বলো, বাঁশের তৈরি ঝুড়ি কোন শিল্পের পণ্য? আনসার করো 25 নাম্বারটা। সোনিয়া বলছে 25-এর 2 হবে, ফাহিমা বলছে 2 হবে। হ্যাঁ, আনসার হচ্ছে কুটির শিল্প। বাঁশের তৈরি ঝুড়ি হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। এরপর চলে আসি দরিদ্র চাষী মোবারক আলী।
আফসোস করে বলেন যে সোনালী আঁশ এ আর এই সেই সোনালী দিন এখন আর নেই। অর্থাৎ সোনালী আঁশ এর সেই সোনালী দিন এখন আর নেই, অর্থাৎ সোনালী আঁশের দিন বলছে, সেই দিন এখন আর নাই বলছে। উদ্দীপকে বলছে উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে? আনসার করো। চা, চামড়া, পাট, তৈরি পোশাক। সোনালী আঁশ কাকে বলা হয়েছে উদ্দীপক সেটা বলতেছে। সোনালী আঁশ কাকে বলা হয়েছে? সোনালী আঁশ কাকে বলা হয়েছে? পাট শিল্পকে। এই যে একদম সহজ কোশ্চেন, ঠিক আছে। এরপর চলে আসি, বলছে দরিদ্র চাষী মোবারক আলী, এটা তো সেম কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত শিল্পের সমস্যা হলো, মানে এই যে পাট শিল্প, এটার সমস্যাগুলো কি? এক, বিকল্প দ্রব্যের আবিষ্কার। হ্যাঁ, পাট শিল্প এখন বর্তমানে নাই বললে চলে, বা এটাতে অনেক বেশি লসের শিকার হয় যারা পাট শিল্পে নিয়োজিত আছে আর কি। কারণ পাটগুলো হচ্ছে চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ পাট জাতীয় দ্রব্য প্রসেসিং এর খরচ বেশি পড়ে, কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো আমরা প্লাস্টিকের বস্তা যেগুলো ইউজ করি এগুলোতে কিন্তু টাকা কম যায়, খরচ কম, কিন্তু এটা পরিবেশের জন্য খারাপ। হ্যাঁ, তো খরচ বেশি হওয়াতে পাট শিল্পতে একটু ইন্টারেস্ট কম আর কি মানুষের, বা লাভ কম করতে পারে। তো সেজন্য হচ্ছে এটাতে বিকল্প দ্রব্যের আবিষ্কার, এটা একটা ট্রেড আর কি, এটার জন্য বিকল্প দ্রব্যের আবিষ্কার হচ্ছে বেশি। বাজার তথ্যের অভাব দেখা দিচ্ছে এই শিল্পে। উৎপাদন ব্যয় হ্রাস, না এটার উৎপাদন ব্যয় হ্রাস পাচ্ছে এরকম কিছু না। উৎপাদন ব্যয় হ্রাস পাওয়া এটা তো ভালো জিনিস আরো। হ্যাঁ, এটা তো সমস্যা হইতে পারে না। তাহলে আনসার হবে 1 ও 2, ঠিক আছে। আনসার হবে 1 ও 2 হবে। চলো সেই পরবর্তী কোয়েশ্চনে বলতে 28 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে প্রথম 28 নম্বর কোয়েশ্চন বলতে স্বাধীন বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণয়ন হয় কত সালে? এটা পরীক্ষা অনেকবার এসেছে। বাংলাদেশে প্রথম শিল্পনীতি হয় 1900 কত সালে? আনসার করো। প্রথম শিল্পনীতি হয় 1900 কত সালে? প্রথম শিল্পনীতি হয় 1900 কত সালে? আরেকটা প্রশ্ন বলে ফেলি সাথে, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে বাইরে কত সালে? প্রথম হচ্ছে শিল্পনীতি হয়, প্রথম শিল্পনীতি কত সালে হয় এটা আনসার করো। প্রথম শিল্পনীতি কত সালে হয় এটা আনসার করো প্রথমে। 2 নম্বর হচ্ছে কত সালে আমরা প্রথম তৈরি পোশাক রপ্তানি করি? ফাহিমা বলছে 28-2 হবে। মোকাররমা বলছে আমাদেরকে 28-2 হবে, ওকে। তারপর হচ্ছে তানিয়া বলছে 28-2 হবে, ফাইন। সো আনসার হচ্ছে 28-2। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে 28-2 হবে। অর্থাৎ স্বাধীন বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণয়ন করা হয় কত সালে, কোন সালে? আনসার হচ্ছে 1973 সালে। আর যেটা বলছিলাম বাংলাদেশ বাইরের দেশে মানে তৈরি পোশাক রপ্তানি করে কত সালে, সেটা হবে 1976 সালে। এই দুটা সাল মনে রাখবা এই চ্যাপ্টারে। একটা হচ্ছে প্রথম শিল্পনীতি হয় 1973 সালে, এবং প্রথম বাইরের দেশে পণ্য রপ্তানি তৈরি পোশাক রপ্তানি শুরু হয় 1976 সালে। এই দুইটা অপশন মনে রাখবা, এই দুইটা সাল মনে রাখবা। চলো সেই পরবর্তী কোয়েশ্চেন বলছে চামড়া শিল্পটি হলো, মানে চামড়া শিল্পটি কি বলছে? ম্যানুফ্যাকচারিং শিল্প একটি বৃহৎ শিল্প, ম্যানুফ্যাকচারিং শিল্প কিনা বলছে চামড়া শিল্পটা। 2, রপ্তানিমুখী শিল্প। 3, এসএমই শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। আনসার করতে হবে যে চামড়া শিল্পটি হলো ম্যানুফ্যাকচারিং শিল্প একটি বৃহৎ শিল্প, 2 রপ্তানিমুখী শিল্প, 3 এসএমই শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। কোনটা হবে? চামড়া শিল্পটি হলো ম্যানুফ্যাকচারিং শিল্প একটি বৃহৎ শিল্প, 2 রপ্তানিমুখী শিল্প, 3 এসএমই শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। সবাই 29 নাম্বার আনসার করো, দ্রুত আনসার করতে হবে। 29 নাম্বার। কেমনই বলছে সবগুলো হবে। হ্যাঁ, আমরা রাইট আনসার দেখি সবাই কি বলবো। রাইট আনসার হচ্ছে কৃষ্ণা বলছে 29-4 হবে। হ্যাঁ, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পটা একটা হচ্ছে বৃহৎ শিল্প, যেটা একটা রপ্তানিমুখী শিল্প, 3 এসএমই শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। এখানে প্রক্রিয়াকরণ শিল্প বলতে বোঝানো হচ্ছে যে তোমার এই চামড়া শিল্পের মধ্যে যে আমরা চামড়া শিল্প দিয়ে কি হয় যে তৈরি যে জুতা থেকে শুরু করে ব্যাগ, বেল্ট, হ্যাঁ, চামড়ার যে পোশাকগুলো বা যে ব্যবহার সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করা হয়, তাই এটাকে প্রক্রিয়াকরণ শিল্প বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে চলে আসে আমরা
30 নম্বর বলছে সর্বশেষ শিল্পনীতি কত সালে প্রণীত হয়? সর্বশেষ যদি এটা প্রশ্ন হচ্ছে 2022-এ 21-এ 19-এ আসছে, তো তাই এখানে যে আনসারটা আসছে সেই আনসারটা হচ্ছে এখনের জন্য রাইট আনসার না। হ্যাঁ, এটা আগে যে 2021 এবং 2022-এর যে শিল্পনীতি বা যে সালে প্রশ্ন আসছে সেই অনুযায়ী একটা ছিল রাইট আনসার, কিন্তু এখন বর্তমানে হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এটা অনুযায়ী হচ্ছে 2016 সালে লাস্ট শিল্পনীতি হয়েছে, মানে এটা রাইট আনসার, কিন্তু বর্তমানে হচ্ছে 2022 সালে সর্বশেষ শিল্পনীতি হয়েছে 2022 সাল। তাহলে এখন যদি প্রশ্নটা আসে যে সর্বশেষ শিল্পনীতি কখন হয়, তাহলে আনসার করবে 2022। এখনের আপডেট তথ্য অনুযায়ী হচ্ছে 2022 সালে শিল্পনীতি হয় সর্বশেষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি। তারপর আমরা করব হচ্ছে 31 নাম্বার, একটু দেখো সবাই, আর দেখো আর 5টা পড়বো তারপর শেষ, আর 5টা পড়বো। বলছে বাংলাদেশের শিল্পনীতি 2010 অনুসারে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা কত? ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা কতজন? বলছে 2010 সালে শিল্পনীতি অনুযায়ী। একটু মনে রাখবা 2010 গুলো তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের পরীক্ষা এখন আসবে 16 এবং হচ্ছে কত 16 এবং হচ্ছে তোমাদের 22-এর শিল্পনীতি অনুযায়ী তোমাদের আসবে। বিশেষ করে 16টা পড়লে হয়ে যাবে, 22-এরটা এমনিতেই সেম 16টার মতোই, তো 16টা পড়লে হয়ে যাবে। 16 শিল্পনীতি 2016টা পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা 2010 অনুযায়ী কিন্তু 100 থেকে 250 জন হচ্ছে শ্রমিক সর্বনিম্ন, আর এখন বর্তমান অনুযায়ী বর্তমান হচ্ছে 2016 এবং 2022 শিল্প অনুযায়ী হচ্ছে 121 থেকে 300 জন। 121 থেকে 300 জন শ্রমিক হলে সেটাকে আমরা কি বলবো? মাঝারি শিল্প বলবো, ঠিক আছে? 121 থেকে 300 জন বর্তমান অনুযায়ী। তারপর হচ্ছে বৃহৎ শিল্পের শ্রেণীভুক্ত হলো, বৃহৎ শিল্পের শ্রেণীভুক্ত কোনটা? পাট এবং বস্ত্র, বাঁশ এবং বেত, বাঁশ এবং কাগজ, বেত এবং সার। বলছে বৃহৎ শিল্প, তার মানে বৃহৎ মানে হচ্ছে বেত এবং সার তো হবে, এটা কুটির মানে কুটিরের মধ্যে পড়ে যাবে। বেতের বাঁশটাও সেম, এটাও বাঁশ আছে, তো বাঁশ থাকলে বেত থাকলে এগুলো হবে না। আচ্ছা, পাট এবং বস্ত্র, আচ্ছা কি হতে পারে? পাট এবং কি হতে পারে? বস্ত্র হতে পারে, রাইট আনসার, ঠিক আছে? ওকে, চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে বলছে ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্ভুক্ত? ফ্লাইওভার নির্মাণ হাইটেক সংরক্ষিত শিল্প, নিয়ন্ত্রিত অগ্রাধিকার শিল্প। ফ্লাইওভার কে তৈরি করে? তুমি তৈরি করতে পারবা না, এটা তৈরি করবে শুধুমাত্র সরকার। হ্যাঁ, সরকার যেই জিনিসগুলো মানে বানানোর ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকে সেগুলোকে আমরা সাধারণত নিয়ন্ত্রিত শিল্প বলি। যেমন যেমন হচ্ছে ইপিজেড বলো, তারপর হচ্ছে মনোরেল, তারপর হচ্ছে তোমার এই যে আমাদের মেট্রো রেল, তারপর হচ্ছে আর কি এই যে ফ্লাইওভার নির্মাণ, এগুলো সবগুলো হচ্ছে সংরক্ষিত শিল্পের মধ্যে পড়বে। হ্যাঁ, ইপিজেড বলছি তো, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? তাহলে আনসার কি হবে? এটা আনসার হচ্ছে সরি, সংরক্ষিত হবে না, আনসার হবে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত শিল্প সংরক্ষিত হচ্ছে যেগুলো বোমা, তারপর হচ্ছে তোমার আমি ভুল বলছি, বোমা, তারপর হচ্ছে অস্ত্র, তারপর হচ্ছে তোমার টাকশাল মানে টাকা ছাপানো, তারপর হচ্ছে তোমার মানে সামরিক যে যন্ত্রপাতিগুলো ইউজ হয়, ট্রাক, ট্যাঙ্ক গুলো, এগুলো সবগুলো হচ্ছে তোমার সংরক্ষিত শিল্প, মানে যেগুলো সরকার সংরক্ষণ করে থাকে, যেগুলো তুমি করতে পারবে না। হ্যাঁ, আর হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে যেটা সরকার নিয়ন্ত্রণ করে, এই যে এগুলো বললাম, ফ্লাইওভার, তারপর হচ্ছে মনোরেল, তারপর হচ্ছে মেট্রো রেল, তারপর বাংলাদেশ বিমান বলতে পারো, তারপর রেল বলতে পারো, বাংলাদেশ রেল, এগুলো সবগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প, ঠিক আছে? আনসার হবে নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি বলতে ভুল করে ফেলছি, ঠিক আছে? যাই হোক, এরপরে ক্ষমা করে দিও। তারপর হচ্ছে 34 নম্বর বলছে বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? আনসার করো, বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? এক নম্বর হচ্ছে ঔষধ, প্রসাধনী, প্রিন্টিং, হুঁশিয়ারি। বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি বলো? ঔষধ শিল্প, প্রসাধনী শিল্প, প্রিন্টিং শিল্প, হুঁশিয়ারি শিল্প। আনসার হচ্ছে আরেকটা পড়বো, এটার পর আরেকটা পড়বো, তারপর শেষ, আর করাবো না, অনেকক্ষণ পড়াইছি এটা। এরপরে তোমাদের ইংরেজি ক্লাস শুরু হবে, এরপর তোমাদের 8টা থেকে শুরু হবে ইংলিশ ক্লাস। ওকে, সতীশ আমার আসা হচ্ছে ওষুধ শিল্প হচ্ছে বৃহৎ শিল্প অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন আমরা পড়বো 35 নাম্বার, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসাবে বিবেচিত হচ্ছে? দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন কখন আসছে, দেখো 2016 সাল অনুযায়ী।
তো 2016 সাল অনুযায়ী কিন্তু 2016 সাল অনুযায়ী যেটাকে আমরা সমমনাময় বলতেছি বর্তমানে সেটা নাও হইতে পারে। হ্যাঁ, তো এটা 2016 সালে যে কোশ্চেন আসছে সেই কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে সমমনাময় শিল্প কোনটা, ঔষধ শিল্প, পাট শিল্প, সিমেন্ট শিল্প এবং চামড়া শিল্প। তো 2016 সালের পার্সপেক্টিভ অনুযায়ী কিন্তু এখানে কি চামড়া শিল্প হচ্ছে সমমনাময় শিল্পের মধ্যে ছিল। তো বর্তমান অনুযায়ী সেটা কিন্তু না হইতে পারে। যেমন বর্তমানে আমরা বলতে পারি আমরা হচ্ছে ঔষধ শিল্পে এগিয়ে যাচ্ছি, আমরা হচ্ছে তৈরি পোশাক শিল্পে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে বেশি অবদান রাখে এখন বর্তমানে তৈরি পোশাক শিল্প। রপ্তানিতে প্রায় 86% মানে 85 থেকে 86% হচ্ছে শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি করে আমরা কিন্তু ইনকাম করে থাকি। হ্যাঁ, সো যার কারণে হচ্ছে তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বেশি এখন অবদান রাখতেছে। তো এটাকে তুমি বলতে পারো মানে সমমনাময় একটা শিল্প। এরপর হচ্ছে তুমি ওষুধ শিল্প বলতে পারো। বাংলাদেশে অনেকগুলো দেশে এখন বর্তমানে ওষুধ রপ্তানি করতেছে বিশ্বের। সো এটাও একটা সমমনাময় শিল্প বলতে পারো। কিন্তু 2016 সালের প্রশ্ন অনুযায়ী এটা চামড়া শিল্পের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে অনুযায়ী কিন্তু চামড়া শিল্প এটাকে আমরা সমমনাময় শিল্প বলতে পারবো না। ঠিক আছে, এটাকে রাইট আনসার বলবো না আর কি। সো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমাদের একটু পরে তোমাদের 8টা থেকে ইংরেজি ক্লাস শুরু হবে। তোমাদেরকে আমি একটু বলে রাখি আমাদের যে আচ্ছা আমি এখানে আর কয়েকটা প্রশ্ন ছিল যদি আমি পড়াই নাই আর কি। ঠিক আছে, সো আচ্ছা এটা একটু বলে ফেলি। পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। দু একটা কোশ্চেন আছে, এগুলো দেখা দিই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এগুলো তোমরা পারো। হ্যাঁ, সরকারি বেসরকারি যৌথ মালিকানা যে ব্যবসাগুলো হয়। তৈরি পোশাক শিল্পে নিয়োজিত মহিলা শ্রমিকের হার কত? 80%, যেটা আমরা শুরুতে বলেছিলাম। হ্যাঁ, তারপর ছিল বাংলাদেশে কেন পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হয়? কারণ পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তারপরে চলে আসি 39 নম্বর বলছে বাংলাদেশে পোশাক শিল্পের উন্নয়নের উপায় হলো। বাংলাদেশের পোশাক শিল্প উন্নয়ন কেমনে করতে পারবো? এক, সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি পেলে পোশাক শিল্প উন্নয়ন হবে না? হবে না, এটা হবে না। কাঁচামালের উৎপাদন বৃদ্ধি, এটা ঠিক আছে। তারপর হচ্ছে শ্রমিককে প্রশিক্ষণ। এই দুটার মাধ্যমে আমাদের বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের উপায় হইতে পারে। তাহলে আনসার হবে 2 ও 3। লাস্ট কোয়েশ্চেন 40 নম্বর বলছে বাংলাদেশে বিনিময় ডলার, বাংলাদেশে বিলিয়ন ডলার শিল্পটি হতে বাংলাদেশ মোট রপ্তানি আয়ের প্রায় 85% অর্জিত হয়। একটু আগে তোমাদেরকে বলে দিয়েছে সেটা কি। তাহলে এখানে প্রচুর নারী শ্রমিক কর্মরত। এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও এখনো প্রচুর সমস্যার সম্মুখীন। উদ্দীপক উল্লেখিত শিল্পটি কোন শিল্প? তোমরা আনসার করো এবং এটা আনসার করার মাধ্যমে আমরা ক্লাসে শেষ করব। এবং তোমাদেরকে বলে রাখতে চাই আমাদের কিন্তু যেটা 26-এ গোল্ডেন ব্যাচ সেটা শুরু হয়ে যাচ্ছে 15 তারিখ থেকে। যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি আমাদের গোল্ডেন ব্যাচে, আমাদের পড়ালেখা পেজে এখনই মেসেজ দাও, এখনই মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। কোর্স ফি হচ্ছে 1999 টাকা, তবে এখন ডিসকাউন্টে 1799 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে সব বিষয়। ব্যবসা শিক্ষা মানবিকের সব বিষয় থাকবে এই কোর্সে। তো যারা ভর্তি হন দ্রুত করে ভর্তি হয়ে যাও। আর যারা 25-এ শিক্ষার্থী আছো তোমরা যারা এখনো র্যাপিড ব্যাচে ভর্তি হও নাই, র্যাপিড ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই, আমি বলবো ভুল করিও না। তোমার লাইফে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম, এসএসসি এক্সাম। তো এই সময়টাতে একটা ভালো প্রিপারেশন। শেষের দিকে এসে দেখা যায় সারা বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করে, কিন্তু শেষের দিকে এসে একটু যদি গুছিয়ে প্রিপারেশনটা নিতে না পারে তাহলে রেজাল্টটা খারাপ করে। অন্যদিকে কিছু স্টুডেন্ট আছে সারা বছর পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে এসে একটু সুন্দর করে প্রিপারেশন গুছিয়ে নিয়ে মানে রিভিশন দেওয়ার মাধ্যমে, এক্সাম দেওয়ার মাধ্যমে দেখা যায় যে তারা ভালো একটা রেজাল্ট করে ফেলে। তো এই র্যাপিড ব্যাচে কিন্তু তোমাদের ফাইনাল মডেল টেস্টও থাকবে সাথে, সিকিউ এমসিকিউ সবগুলো 100 নম্বরের। হ্যাঁ, সো এছাড়াও প্রতি সপ্তাহে তো প্রতিদিন এক্সাম থাকে। সো এই ব্যাচে যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হচ্ছে র্যাপিড ব্যাচে। আর গোল্ডেন ব্যাচে যারা আছে তাদেরকে বললাম 26-এ যারা আছে। টি20 ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে, মানে 15 তারিখ থেকে আমরা হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু করব। 15 তারিখের পর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং আগামী মাস থেকে আমাদের ক্লাসে শুরু হবে। আগামী মাসের মোস্ট প্রবাবলি আগামী মাসের আমরা 10 তারিখ থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, তবে এখনো শিওর না, আমি জানিয়ে দেবো, সেটা তো অবশ্যই জানানো হবে। ভাইয়া ভালো লেগেছে, অনেকগুলো পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালাম।